নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। রাজ্যের সকল দফতরকে ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করতে ক্রমাগত প্রয়াস চালাচ্ছে রাজ্য সরকার। এই দিশা নিয়ে সোমবার মহাকরণে ই পঞ্চায়েতের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্তের প্ল্যাটফর্ম হিসেবে এর সূচনা করা হয়েছে। পঞ্চায়েত স্তরে ই অফিসের সংযুক্তিকরণের মাধ্যমে নাগরিক পরিষেবায় প্রযুক্তি বান্ধব পঞ্চায়েত গড়ে তোলার জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত ছিল এটি। এই কাজের সাথে যুক্ত সমস্ত আধিকারিকদের মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানান। দিন আজকে দেখতে দেখতে আমরা শুরু করেছিলাম ই ক্যাবিনেট, আস্তে আস্তে করে আমাদের ই সেক্রেটারি, মানে সমস্ত আমাদের স্টেটের যত ডাইরেক্টরেট আছে সেখান থেকে ডিএম অফিস থেকে সাব ডিভিশন, এবং আমরা বলেছিলাম যে বিডিও অফিস পর্যন্ত সেটা যাবে, সেটা গেছে। আজকে এখানে আমি সত্যিই আনন্দিত এবং অত্যন্ত আনন্দিত এই কারণে যে ই পঞ্চায়েত অফিস আজকে আমরা এখানে করতে পেরেছি। 587টি গ্রাম পঞ্চায়েত, 579টি ভিলেজ কাউন্সিল অফিস, 4টি জেলা পঞ্চায়েত অফিস, 4টি পিআরটিআই, 35টি পঞ্চায়েত সমিতি, 40টি ব্লক উপদেষ্টা কমিটি এবং 8টি জেলা পরিষদকে এই ই অফিসের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। এবং তাছাড়া আইসিএ, শিক্ষা, নগর উন্নয়ন ইত্যাদির মতো বড় দপ্তরগুলোতে ই অফিস ব্যবস্থা ক্ষেত্র পর্যায়ের অফিসগুলোতে চালু করা হয়েছে। এটা এই প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে যে ট্রান্সপারেন্সির একটা সরকার কিভাবে হতে পারে সেটা কিন্তু আজকে আমরা দেখাতে পেরেছি। এবং এর জন্য আমি এখানে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এবং আইটি ডিপার্টমেন্টের যারাই কর্মরত আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব যে টাইম টু টাইম ওনারা যেভাবে মনিটর করেছে যেটা করতেই হবে। এবং এখানে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে এতগুলো সার্টিফিকেট উনি সই করতে করতে হাতে ব্যথা হয়ে গেছে। আমিও এখানে তাদেরকে বিলি করতে করতে আমিও অনেকক্ষণ আমারও একটু মানে মনে হলো যে সেটার জন্য আরো এইভাবে দিতে গেলে খুবই আনন্দের বিষয় এবং সবার মুখে আমি দেখলাম হাসি, এবং সেটা আমরা করা উচিত এবং সবাইকে এইভাবে আমাদের শংসাপত্র দিয়ে তাদের উৎসাহিত করা উচিত। রাজ্যে 2022-23 অর্থ বছরের তুলনায় 2023-24 অর্থ বছরের রাজ্য কর সংগ্রহের হার 9% বৃদ্ধি পেয়েছে, ফলে রাজ্যের উন্নয়ন হবে। সোমবার জিএসটি দিবস উপলক্ষে প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে এই কথাই বলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় জিএসটি দিবস। রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে গাছের চারায় জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যে যে সকল ব্যবসায়ী জিএসটি প্রদান করে তাদেরকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ত্রিপুরা রাজ্য একটা ছোট্ট রাজ্য। একটা সময় রাজ্যের সাথে যোগাযোগের মাধ্যম ছিল আসাম আগরতলা জাতীয় সড়ক ও বিমান। রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। রাজ্যে বিমান পরিষেবার সম্প্রসারণ হয়েছে, সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটেছে, রেল পরিষেবা উন্নত হয়েছে। বাংলাদেশ দিয়ে কলকাতার সাথে যোগাযোগ ব্যবস্থা অতি দ্রুত চালু হবে বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্যে কর আদায়ের পরিমাণ পূর্বের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। এতে করে রাজ্যের উন্নয়ন হবে। যারা জিএসটি প্রদানের যোগ্য তারা জিএসটি প্রদান করছে বলেও কর আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অন্যথায় আইন করে এটা করা সম্ভব নয়। 2023-24 সালে বিগত বছরের তুলনায় 9% বেশি কর আদায় করা সম্ভব হয়েছে বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আমাদের আন্তরিক প্রচেষ্টা যে আজকে আমরা মোটামুটি সবকিছু না বাড়িয়েও কোন পার্টিকুলার কোন ট্যাক্স চাপিয়ে না দিয়ে আজকে আমরা ক্রমান্বয়ে আমরা সেই ট্যাক্সটা আমরা অনেক দূর আমরা এটাকে ইনক্রিজ করতে পেরেছি। স্বাভাবিকভাবে এই জন্য আলাদা করে আবার আমি রাজ্যের সমস্ত ট্যাক্স পেয়ারদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্যই আজকের এই জিএসটি ডেতে আমি অভিনন্দন আবারও জ্ঞাপন করছি। কারণ এই ডেভেলপমেন্ট এই রাজ্যের অর্থনীতিকে বা রাজ্যের যে সুযোগ বা ডেভেলপমেন্টের কাজ এবং সেটা করার জন্য আপনাদের অবশ্যই সহযোগিতার সঙ্গে যুক্ত। সিস্টেম থাকবে, প্রতিষ্ঠান থাকবে, সরকার নিয়ম থাকবে, পারসুয়েশন থাকবে, কিন্তু আগ্রহ, ইচ্ছা এবং সেটা যদি জারি না থাকে তাহলে একার পক্ষে সরকার
আইনকে আরো কঠোরতা এনে সেটা করা সম্ভব না যদি আন্তরিকতা যদি সবার মধ্যে না থাকে, তাহলে এই ডেভেলপমেন্ট কখনো বা ইনকালেশন আমরা সেভাবে করতে পারবো না। এবং এটা অবশ্যই সেটা একসঙ্গে একযোগে আমাদের দপ্তর এবং সমস্ত ট্যাক্স পেয়ারদের যৌথ উদ্যোগে সেটা সম্ভব হয়েছে বলে আজকে আমরা এই জায়গাতে এইভাবে এই সময় আমরা এতটা অগ্রগতি আমরা করতে পেরেছি। এদিন ক্ষুদ্র সঞ্চয় এজেন্টদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ছাড়া উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের আধিকারিকরা। শান্তন টিভি। 4 জুলাই ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন। রাজ্যে এই ধর্মঘট পালন করা হবে। সোমবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথাই জানান এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। দেশ জুড়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বাতিল করার দাবিতে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে ভারতের ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সারা দেশে আগামী 4 জুলাই ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। রাজ্যে এই ধর্মঘট পালন করা হবে। সোমবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা জানান এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। এসএফআই এবং টিএসইউ কর্তৃক আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, নিট পরীক্ষা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে এই অভিযোগের সত্যতা প্রমাণ হয়। বর্তমানে দেখা গেছে 4টি গুরুত্বপূর্ণ পরীক্ষা সরকার বাতিল করেছে। দেশে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়েছে। অর্থনৈতিকভাবেও তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। দেশের শিক্ষা মন্ত্রক এবং শিক্ষামন্ত্রীর মূল লক্ষ্য হলো ওয়ান নেশন ওয়ান এক্সাম, যা ভারতবর্ষের মধ্যে করা সম্ভব নয়। আর এই সুযোগ নিয়ে দেশের বিভিন্ন কোচিং সেন্টার ব্যবসা চালাচ্ছে। ফলে গরিব ঘরের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ দিন দিন সংকুচিত হয়ে আসছে। প্রথম থেকে ভারতের ছাত্র ফেডারেশনের বিরোধিতা ও প্রতিবাদ করে আসছে। বিশেষ করে দাবি করা হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বাতিল করে সম্প্রতি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠছে তার সুষ্ঠু তদন্ত করার জন্য। পাশাপাশি এই দায় না এড়িয়ে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করার জন্য। কারণ শিক্ষামন্ত্রীও চেষ্টা করছেন এই বিভিন্ন পরীক্ষার দুর্নীতি আড়াল করার জন্য। এর প্রতিবাদ জানিয়ে 4 জুলাই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা দাবি করছি এই সমস্ত দায় স্বীকার করে আমাদের দেশের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তার সঙ্গে এই ধর্মঘটে আমাদের ত্রিপুরা রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলিকে আমরা এক করতে চাইছি। আমাদের রাজ্যের মধ্যে বিজেপি সরকার আসার পর তারা 961টা স্কুল বন্ধ করে দেবেন এইরকম সিদ্ধান্ত নিয়েছিল। আমাদের সংগঠন সহ রাজ্যের অন্যান্য ছাত্র, শিক্ষক এবং শিক্ষানুরাগী মানুষজনদের সম্মিলিত প্রতিবাদ সারা রাজ্য জুড়েই ধ্বনিত হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে ওই সিদ্ধান্ত তখন যতটা বাস্তবায়িত করতে এরা চেয়েছিল ততটা বাস্তবায়িত করতে পারেনি। এর মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বদল হয়েছে, শিক্ষামন্ত্রী বদল হয়েছে। আজকে যিনি মুখ্যমন্ত্রী উনি নিজে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন, কিন্তু দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। ফের সরকার দপ্তর চেষ্টা করছে যে বিভিন্ন স্কুলকে বন্ধ করতে হবে, তার জন্য আভ্যন্তরীণ কাজকর্ম চলছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলার কোন স্কুল এরা বন্ধ করতে চায় তার একটা তালিকা বের হয়ে এসেছে। তাতে আমাদের রাজ্যের গণশিক্ষা ব্যবস্থা, আমাদের রাজ্যের পাড়ায় পাড়ায় স্কুল কাঠামো যেটা ছিল সেটাই হুমকির মুখে পড়বে। উল্লেখযোগ্য সংখ্যায় স্কুল বন্ধ করে দেওয়ার জন্য আভ্যন্তরীণ চেষ্টা চলছে। আমরা রাজ্যে এর সাথে সংযুক্ত হবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাও। কারণ বর্তমান সরকার 2018 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের 961টি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারপর ছাত্রছাত্রী ও মানুষকে নিয়ে সম্মিলিত প্রতিবাদ করার পর সরকার সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু বর্তমানে আবার বহু স্কুল বন্ধ করে দেওয়ার অভ্যন্তরীণ চেষ্টা করছে সরকার। তাই সরকারের উদ্দেশ্যে প্রথম থেকে দাবি যাতে যেসব ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে না তাদের খুঁজে বের করে স্কুলমুখী করার জন্য, এবং যেসব স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কম সেসব স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করে শিক্ষা পরিকাঠামো ঢেলে সাজানোর জন্য। কারণ দিন দিন ড্রপ আউট ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে।
কিন্তু সরকার এদিকে কোনো কর্ণপাতই করছে না। সরকার বহু স্কুল বন্ধ করে এবং শিক্ষকের শূন্য পদ অবলুপ্ত করে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চাইছে। তিনি আরো বলেন, বিদ্যাজ্যোতি প্রকল্প দিন দিন মুখ থুবড়ে পড়ছে। ছাত্রছাত্রীরা বিদ্যাজ্যোতি স্কুলে পড়াশোনা করতে চাইছে না। আগামী দিনে তাদের বোর্ড পরীক্ষা ইংরেজি মাধ্যম দিতে হবে বলে তারা বাধ্য হয়ে বিদ্যাজ্যোতি স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাচ্ছে। এর জন্য দায়ী বর্তমান সরকার। এই সরকারের জন্য ছাত্রছাত্রীরা বিপাকে পড়ে এ ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে তীব্র সমালোচনা করেন তিনি। এর পাশাপাশি পাঠ্যপুস্তক প্রদানে বিলম্বের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। স্কুলে দ্রুত পাঠ্যপুস্তক প্রদান করার দাবি জানান। হয়েছে বিদ্যাজ্যোতি স্কুল থেকে তার প্রায় 50 ভাগ ছেলে মেয়ে বিদ্যাজ্যোতি স্কুল থেকে বেরিয়ে অন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত স্কুলে চলে যেতে বাধ্য হয়েছে। কারণ আগামী যে বোর্ড পরীক্ষা, সে বোর্ড পরীক্ষা তাদেরকে ইংরেজি মাধ্যমে দিতে হবে। তাদের সেই রকম প্রস্তুতি না থাকার ফলে বাধ্য হয়ে তাদের নিজেদের স্কুল ছাড়তে হয়েছে। এর আমরা বিরোধিতা করি। একটা ব্যর্থ প্রকল্প বিদ্যাজ্যোতি, তা ছাত্রছাত্রীদের হিতের বিপরীতে গেছে এবং এই সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে আজকে ত্রিপুরা রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ফলাফল ঘোষিত হয়েছে স্কুলগুলিতে, স্কুলে এখনো বই পৌঁছায়নি। পিরিয়ডিক টেস্ট হবে আগামী দিনে, কিন্তু ছাত্রছাত্রীদের হাতে এখনো পাঠ্যপুস্তক পৌঁছায়নি। শিক্ষক সংকটে আমাদের রাজ্যের স্কুলগুলি জেরবার। এই সমস্ত বিষয়গুলিকে আমরা এই ধর্মঘটে একত্রিত করছি। দেশের এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের কাছে সমস্যা নিট এবং নেটে যে দুর্নীতি হয়েছে, যে অস্বচ্ছতার সামনে এসছে, তার প্রতিবাদ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আমাদের রাজ্যের মধ্যে স্কুল একত্রীকরণ, তার সঙ্গে ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প, শিক্ষক সংকট এবং সঠিক সময়ে ছাত্রছাত্রীদের কাছে পাঠ্যপুস্তক তুলে দিতে না পারা, এই সমস্ত কিছুর প্রতিবাদ জানিয়ে আগামী 4 জুলাই আমরা আপনাদের মাধ্যমে এই রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আহ্বান জানাচ্ছি, ক্লাস বর্জন করে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে না গিয়ে ওই দিন প্রতিবাদ সংগঠিত করার জন্য এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে, আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে এটা আমাদের সামনে আসু এবং জরুরি লড়াই। এই লড়াইয়ের সমস্ত অংশের ছাত্রছাত্রীদের এক হয়ে ধর্মঘট সফল করতে আমরা এসএফআই এবং ডিএসসির তরফ থেকে সকলের কাছে আহ্বান জানাচ্ছি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এসএফআই ও টিএসসিও রাজ্য কমিটির অন্যান্য নেতৃত্ব। শান্তন। কমলাসাগর বিধানসভা দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের প্রধান কল্যাণী নমর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সরকারি কোষাগার থেকে যা আসে তাই গিলে খাচ্ছেন এই গ্রাম প্রধান বলে অভিযোগ গ্রামবাসীর। মোদী সরকার বলেছিলেন 2022 সালের মধ্যে সবার বাড়িতে পাকা ঘর হবে, এটা ভাওতাবাজি দিয়েছে এবং শৌচালয় নির্মাণ করে দেওয়ার বিষয় নিয়ে ভাওতাবাজি করেছে এবং বলেছিলেন এই হীরের কথা। রাস্তায় হাত দিলে এখন শুধু হীরে পাওয়া যায়, ফলে মানুষ এখন আর এই বেহাল রাস্তা দিয়ে হাট বাজারে যেতে চায় না এবং এলাকাবাসী জন্য আসা ইট, বালি, সিমেন্ট সবকিছু প্রধানের বাড়িতে রয়েছে। সোমবার কমলাসাগর বিধানসভার দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের প্রধান কল্যাণী নমর বিরুদ্ধে বাধ্য হয়ে এভাবে মুখ খুলেছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, সরকারি ঘর কিংবা শৌচালয় কাউকে দেওয়া হয়নি। বারবার প্রধানকে জিজ্ঞাসা করলে তাদেরকে শুধু আশ্বাস এবং অজুহাত দিয়ে যাচ্ছে, কিন্তু পঞ্চায়েত প্রধানের বাড়িতে ঠিকই বিকাশ হচ্ছে এবং তিনি 6 নম্বর ওয়ার্ড এলাকার 27টি বেনিফিশিয়ারির সম্পূর্ণ ইট, সিমেন্ট, রড এবং বালি নিজের ঘরের মধ্যে রেখে দিয়েছে। বারবার জিজ্ঞেস করলে দিচ্ছি করে 8 থেকে 9 মাস অতিক্রান্ত হয়ে গেল, তাও দেয়নি বলে অভিযোগ। এলাকার জনগণের আরো অভিযোগ, প্রধান কল্যাণী নমর এলাকার জনগণের স্বার্থে কোনো কাজ করেনি, শুধু লুটে পুটে খাচ্ছে। এমনকি পঞ্চায়েতের অন্যান্য সদস্য এবং পঞ্চায়েত সচিবের সাথেও তার তেমন যোগাযোগ বা মিল নেই, যার ফলে নিজের ইচ্ছা মতো কাজ করে যাচ্ছে। এলাকার অনেক জনগণ রয়েছে মাটির ঘরের মধ্যে, ছাউনি নেই, এমনকি সামান্য বৃষ্টি হলে কিংবা রৌদ্র হলে
সেই ঘরের মধ্যে তাদের পক্ষে থাকা সম্ভব হচ্ছে না। তবু সরকারি ঘর তাদেরকে দেওয়া হচ্ছে না। তাই এলাকার জনগণ জড়ো হয়ে প্রধানের বিরুদ্ধে আন্দোলনমুখী হলেন। এদিকে ওই এলাকারই এক মহিলা অভিযোগ করেন, দীর্ঘদিন যাবৎ পঞ্চায়েত প্রধান এসব কাজ করে যাচ্ছে, কিন্তু মুখ খুলতে সাহস পাচ্ছে না। যদি মুখ খুলে তাদের উপর আক্রমণ আনতে পারে, এমনও অভিযোগ করলেন। তাছাড়া আরো অভিযোগ, এলাকার রাস্তাঘাট থেকে আরম্ভ করে পানীয় জল, বিদ্যুৎ কোনো পরিষেবা দেওয়া হয়নি জনগণকে। আমার সমস্যা, আমি যখন একটা ঘর পাইছি না, 40 বছর ধরে ঘরতে আছে, দেখেন না ঘরের চালামে দিয়ে থুয়ে রাখছে। এরপর জামাই একটা ঘর নাই, ওই সুবিধা ঘুমাইতে একটা ছোট ফুলা আছে, যার বিয়া করতে আনে ঘরের লাগিয়া। এরপর প্রধান তারা যাই তারা লাগাই যায়, আমরা দেনা বাচ্চারা কইসে দিব, বাচ্চারা দিচ্ছে না আমার কথাটা বলে টাইম দিয়েছে গা কথা অনেক। ল্যাট্রিন বাথরুম পাইছেন না? তো প্রধান জানাইছিল ওটা? জানাইছি না, তারা খালি দিব দিব। তারা বাড়িতে কেমনি সবকিছু? তারা বাড়িতে সবকিছু আছে, বাজনার বাড়ি তারা প্রধান বাড়ি। সমস্যা মোদী সরকার তো কইছিল 2022-এর মধ্যে সবাই ঘর কমপ্লিট করব, ভাওতাবাজি দিল। তারপরে লেফটিনের ব্যাপারে লেফটিনে ভাওতাবাজি দিল। রাস্তাঘাটের ব্যাপারে রাস্তাঘাট হীরা, শুধু হীরা পাওয়া যায়, রাস্তা তার দিলে শুধু হীরা পাওয়া যায়। এই যে অবস্থা হয়েছে, রাস্তা দিয়ে রাস্তার ডরে মানুষ বাজারে হাটে বাজারে যাইতে চাইতেছে না। তারপরে আমরা এখানে প্রতি বাড়ি বাড়ি রেশন কার্ড হিসেবে 70টা করে ইটা ছিল। তারপরে সিমেন্ট, বালু, রড এসবগুলো আসলো। এটি সবগুলা প্রধানের বাড়িতে আছে। আমি প্রধানের জিজ্ঞাসা করছিলাম, প্রধানে কইছে এটা না দেওয়ার লেগিয়া। হ্যাঁ, এটা জানিয়ে লইতাম ভালো করে। তারপর আমি জানিয়ে লইছি, খবর দেখছি, কইছে এটা প্রধানের বাড়ি নির্দেশ, এটা আনলিগেল, এটা দেওয়ার কথা না করছিল আমার প্রধানে। তারপরে আমি এটা জানিয়ে টাইনা না চাইদি ঠিক, এটা বেনিফিশিয়ারির বাড়িতে রাখার অনুমতি আছে। মানে প্রত্যেক পরিবারের দেওয়ার কথা আছে? প্রত্যেক পরিবারের 70টা করে ইট দেওয়ার কথা। না যে প্রধানের দেখেছে নাকি? প্রধানের বাড়িতে আছে, এখনো আছে, প্রমাণ আছে, এখনো আছে। তবে বলা যায়, সবকা সাথ প্রধানের বিকাশে রুখে দিচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের গতি। আর উন্নয়নের জোয়ার চলছে প্রধানের বাড়িতে এবং প্রধানের ব্যাংক অ্যাকাউন্টে। কারণ জনগণের স্বার্থে সরকারি কোষাগার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর, সামাজিক ভাতা এবং শৌচালয় যাই আছে সবই গিলে খাচ্ছেন গ্রাম প্রধান কল্যাণী দেবী। শান্তন টিভি। সীমানা বিবাদের জেরে প্রতিবেশীর হাতে রক্তাক্ত 55 বছরের এক ব্যক্তি। ঘটনাটি ঘটে সোমবার বিলোনিয়া থানার অন্তর্গত উত্তর ভারতচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বৈষ্ণবপুর এলাকায়। আক্রান্ত মানিক বণিকের স্ত্রী অভিযোগ তুলে, মানিক বণিকের পাশের বাড়ির কৃষণ মল্লিক ও চন্দন মল্লিক নামে দুই ভাই নাকি মানিক বণিককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে, ইট দিয়ে মাথায় আঘাত করে। এলাকার লোকজন আসার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আক্রমণকারী দুই ভাই। এরপর এলাকার লোকজনের তৎপরতায় বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করেন উদয়পুর গোমতী জেলা হাসপাতালে। ঘটনার সূত্রপাত বাড়ির সীমানার বেশ কিছু গাছ কাটাকে কেন্দ্র করে। এই গাছ কাটার জেরে মানিক বণিকের ওপর হামলা চালায়। এর আগেও এই মানিক বণিককে আক্রমণ করে এই দুই ভাই বলে অভিযোগ। বর্তমানে গুরুতর অবস্থায় উদয়পুর গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন মানিক বণিক। আমরা যদি গাছ কাটি আমরা মারামারি করতে পারবো। সবন কইছে যে আচ্ছা ঠিক আছে, আমি যাই জিগিয়ে যাই এর কইছে তো কইছে 3-4টা লাইনে গাছ আছে, এই গাছটা সবটা কাটতে হলা। গাছ উন কাটি এলাইছে, তোমার গাছ উন কাটিটা কে কাটছে? গাছ গাছ এগুনে গাছ এতরা পাকুতে গাছ। আচ্ছা, হ্যাঁ, তো কই দিছে কাটি এলা দিত, কাটি সরা দিবে না। কইছে তো টুকরা করিয়ে না, এতরা গাছ এতরা গোটা নিব। আচ্ছা গেছে অন তোমার গাছ উন কাটিটা এলাইছে, বাড়িতে বলে খুব চিল্লেছে টিল্লেছে, আর কো দেখতে চিল্লেছে। অন রাস্তা দিয়ে হবে আইয়ে ট্রাক্টর কাছে ড্রাইভার ফোন করছে, ট্রাক্টর কাছে আইতে জল কমে গেছে। আইতে লাগে রাস্তাতে হালাই আর ইট দিয়ে রে গিনে রে পিডি রাস্তাতে হালাই দিছে। আপনার কি হয়? ইয়া স্বামী। নাম কি? মানিক মল্লিক। সোমবার থেকে গোটা দেশে চালু হয় 3টি নতুন ফৌজদারি আইন। এই সংক্রান্ত বিষয়ে এদিন এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন ধলাই জেলা শাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ। তিনি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই আইনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম
2023 আজ থেকে লাগু হয়েছে। এক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে জানিয়ে ইতিমধ্যে ব্যাপক প্রচার শুরু হয়ে গেছে। এই আইন সংক্রান্ত বিষয়ে এদিন তিনি বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে। উপস্থিত ছিলেন সাংবাদিক সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী। संपूर्णता अभियान चलाएगा। इसका इनॉग्रेशन एक लॉन्च प्रोग्राम 4 तारीख को शुरू होगा। हमारा अम्बासा में एक डिस्ट्रिक्ट लेवल प्रोग्राम होगा और गंगानगर आदि ब्लॉक में भी एक ब्लॉक लेवल प्रोग्राम होगा। ये लॉन्च के बाद 1 जुलाई से लेकर 30 सितंबर के अंदर हमारा कुछ की पॉइंट्स हैं, इसको हमको संपूर्णता में लेके जाना है या तो सैचुरेशन में लेके जाना है। तो इसी हिसाब से हमने डिस्ट्रिक्ट लेवल एक मीटिंग किया है और अम्बासा ब्लॉक में एक अम्बासा धलाई डिस्ट्रिक्ट में एक डिस्ट्रिक्ट लेवल प्रोग्राम ऑर्गेनाइज किया जाएगा। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে টিএসআর এর তৃতীয় বাহিনীর 28তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় সোমবার। কমলপুর মহকুমার কচুছড়া স্থিত বাহিনীর সদর দফতরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আইজিপি টিএসআর কেরি মারাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই জেলার পুলিশ সুপার অভিনাশ রায়, বাহিনীর কমান্ডেন্ট বিনয় কিশোর দেববর্মা সহ অন্যান্য বাহিনীর কমান্ডেন্ট সহ আধিকারিকরা। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আয়োজন করা হয় মেগা রক্তদান শিবিরের। এই রক্তদান শিবিরে বাহিনীর জওয়ান সহ তাদের পরিবার পরিজনেরা রক্তদান করেন। মোট 107 জন রক্তদান করেন। পাশাপাশি বাহিনীর শহীদ জওয়ানদের পরিবারের সদস্যদের সম্মান জানানো হয়। এলাকার খেলোয়াড়দের মধ্যে বিতরণ করা হয় ক্রীড়া সরঞ্জাম। দুস্থদের মধ্যে বিতরণ করা হয় কম্বল। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি ফটো গ্যালারিও তৈরি করা হয়। সেই সাথে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্তিম লগ্নে উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণ করেন। আজকের এই অনুষ্ঠানের বাহিনীর জওয়ান থেকে শুরু করে তাদের পরিবার পরিজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আইজিপি টিএসআর কেরি মারাক বলেন, একটা সময়ে সমস্ত এলাকায় সন্ত্রাসবাদীদের ব্যাপক দৌরাত্ম্য ছিল, কিন্তু এই বাহিনী প্রতিষ্ঠিত হওয়ার পর জওয়ানদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবেই শান্তি ফিরে এসেছে। তিনি বাহিনীর সকলকে প্রতিষ্ঠা দিবসে উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। बाजार जाने से सामान मिलेगा, ऐसा टाइम था कोचुचोरा जब अंधेरा होता है तब बाजार भी बंद हो जाता है कोचुचोरा। अभी बटालियन रेस हुआ है, आप लोग काफी काम किया है, प्रयास किया है, हेल्थ कैंप किया है, सिविक एक्शन काफी किया है। इस दौरान से आप लोग अच्छा ड्यूटी करते करते अभी ये इलाका जो है कचुछोरा जो है अभी काफी उन्नति हुआ है। रात 10 बजे आने से भी बाजार खुला देखता है, सामान मिल जाता है। तो ये जो प्रॉब्लम था बहुत सारे, ये जो 95 में जब एस्टेब्लिश हुआ, ये यहाँ पे 96 या 97 आया है, बहुत बार आया है। इससे पहले बहुत प्रॉब्लम था कोचुछोरा में। इधर जो लोकल आदमी है उन लोग को भी पता होगा कि इसमें काफी प्रॉब्लम था, उग्रवादी का भी प्रॉब्लम था, बहुत सारे समस्या था। तो अभी बहुत सुधरा, आप लोग काफी मेहनत किया है, आपका मेहनत। বোজং স্কুল এলামনির উদ্যোগে কৃতি সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় সোমবার। এদিন স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের কৃতীদের সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বোজং স্কুল এলামনির সভাপতি দিলীপ কুমার পাল, সম্পাদক ভাস্কর সাহা, বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল পাপিয়া সরকার সহ এলামনির অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র অধ্যাপক ডাক্তার সুধীর অধিকারীকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের মেধাবী ও কৃতি ছাত্রদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এলামনির সদস্যরা। বোজং স্কুল এলামনির সম্পাদক ভাস্কর সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই দিনের কর্মসূচির বিষয়ে জানান। আমরা বোজং স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন বোজং স্কুল এলামনির পক্ষ থেকে আমাদের ছাত্রদের কৃতি সম্বর্ধনা 2024 আমরা প্রদান করেছি। ক্লাস 6 to 12 বাচ্চাদের যারা প্রথম হয়েছে তাদের সম্বর্ধনা দিয়েছি। পাশাপাশি যারা বোর্ডে ভালো রেজাল্ট করেছে সিবিএসই পরিচালিত, আমরা তাদেরও আজ সম্মানিত করেছি এবং এরপরে বৃক্ষরোপণ করেছি। আজ আমরা
ত্রিপুরার আমাদের স্কুলের কৃতি সন্তান আমাদের এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।